যত সময় এগিয়ে আসছে আমার প্রত্যেক দিন ভিডিও করাটা একটু চাপের হয়ে যাচ্ছে। কেন বলো তো? এখন এই ভালো আছি তো এই খারাপ। গতকালকেও সেম তাই। হঠাৎ করেই শরীরটা এতই খারাপ ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। আগের দিন কোনো ভিডিওই বানাইনি, আর ভালো মতোই যেন ভিডিও না বানালে আর কি পোস্ট করব। সত্যি কথা বলতে কীভাবে যে দিনগুলো কাটাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই অভিজ্ঞতাটা আমার মনে হয় যত দিন বাঁচবো তত দিন মনে থাকবে। আসলে মেয়েটা তো অনেক বছর হয়ে গেছে, সেই অভিজ্ঞতাগুলো আমার একদম ধোঁয়াশার মতো হয়ে গেছে। কারণ সেই সময় আমার খুব শারীরিক প্রবলেমও ছিল না, কোনো কিছু কষ্টও ছিল না, তাই আমার মনেও পড়ে না কিছু। কিন্তু এখন প্রবলেম অনেক। চলো প্রবলেমের কথা বাদ দাও, যতদিন এটা না হবে এই শারীরিক সমস্যাগুলো আমার থেকেই যাবে। ওই ভালো মন্দ নিয়েই চলতে হবে। যেদিন ভালো থাকবো ভিডিও দেব, আর যেদিন মনে করবে যে আজকে ভিডিও দিল না, দিদি ডুব মেরেছে, বুঝে নেবে যে শরীর ভালো নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভালো লাগছিল, ঘুম থেকে উঠেই বসিয়েছি চা। ওদিকে মা দেখলাম আমার জন্য কুলেখাড়ার রস, ডিম সেদ্ধ এগুলো সব করে রেখেছে। আসলে এখন মেন সমস্যাটা আমার কি হচ্ছে জানো তো? খেতে পারছি না। যা খাচ্ছি তাতেই হয়ে যাচ্ছে গ্যাস। গ্যাস হয়ে যাচ্ছে বলে কিছুই খেতে পাচ্ছি না। সব সময় যেন পেটের মধ্যে একটা অস্বস্তি লাগছে, আর খাবার দেখলেই বমি পাচ্ছে। তো এর যতক্ষণ আমি ডাক্তার দেখাতে না যাব এই সমস্যার সমাধান হবে না আমি জানি, কারণ গ্যাসের ওষুধও তো খেতে পারছি না। তো সেই কারণেই একটু কটা দিন প্রবলেম হবে। সকাল সকাল বসিয়েছি আজকে রান্না বান্না। কেন জানো তো? তোমাদের দাদাভাই ওই যে বলি না, যেখানে কাজ করতে যায় যখন বাইরে খাবার পায় তো খেয়ে নেয়, কিন্তু যখন খাবার না থাকে ওর খুব কষ্ট হয়। কিন্তু জানো তো, মুখ ফুটে না কিছু বলছে না। গতকালকে আমার এত খারাপ লেগেছিল, কাজের লেবারদের থেকে খাবার নিয়ে নিয়ে ও নাকি গোটা দিনটা খায়। ধরো 4জন লেবার গেল, ওই 4জন একটু 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 করে 4জনের থেকে খাবার দেয়, সেটাই নাকি ও খায়। এত শুনে আমার কষ্ট লাগছিল, বিশ্বাস করো। আজ পুরো সংসারটা তো ওর ওপরেই দাঁড় করানো, সেই মানুষটাই যদি খাবার জন্য একটু কষ্ট পায় কতটা খারাপ লাগে। আসলে আমার এই শারীরিক সমস্যা, মাও যে বাড়িতে আছে, মাও তো খুব একটা সুস্থ না, ওই কারণে মুখ ফুটে কিছু বলেও না। আর যেই সাইডেও কাজে যাচ্ছে ওখানে না খাবার দাবার পাওয়াও যায় না, অনেকটা দূরে যেতে হয় খাবার আনার জন্য। সেই কারণে সারাটা দুপুর ওই প্রায় না খেয়েই থাকে। এবার বলো 4জন খেতে বসবে, 1জন না খেয়ে থাকলে স্বাভাবিক, 4জন তো ওকে একটু একটু করে খাবার দেবেই, তো সেইগুলোই ও খায়। তো কালকে যখন এসে বলছিল, বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগছিল যে আমরা যাই হোক বাড়িতে আরামে আছি, খাচ্ছি দাচ্ছি, শুধু তো এই মানুষটার জন্যই, তাই না? সব দিকটা সামলাচ্ছে। আমার যতই কষ্ট হোক আমি সকালবেলা উঠে রান্না করে দেব। তবে জানো, মা যেহেতু পাশে আছে তো কোনো চিন্তাই করতে হয় না। ছেলেমেয়ের কষ্ট সব থেকে বেশি বাবা মার থেকে কেউ বুঝবে না, তাই না? আর মা যেহেতু আছে, আমার সকালবেলাটা উঠতে হয়নি। আমি উঠলাম এই 7:30টার সময়, মা উঠেছিল 5:30টার সময়। উঠে এই টুকিটাকি যা কাজকর্ম থাকে, ঠাকুরের বাসন মাজা, জামা কাপড়গুলো ধোয়া, তারপরে রান্নাবান্না কি হবে আমাকে রাত্রিবেলায় জিজ্ঞাসা করে রেখেছিল। তো আমি বলেছিলাম ডিমের ঝোল আর ভাত করে দেব তোমাদের দাদাভাইকে। তো মা আবার ভাতও করে রেখেছে, ডিম সেদ্ধ করে রেখেছে, আলু কেটে রেখেছে, মশলা করে রেখেছে। শুধু আমি রান্নাটা দাঁড়িয়ে করব, কারণ তোমাদের দাদাভাই না সত্যি কথা আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। এই যে আমার মা চা করে সেটাও না তোমাদের দাদাভাই খুব একটা তৃপ্তি করে খায় না। কেন বলো তো? ওই যে চিনি ছাড়া চাটা মা করে, তো তারপরে আর মা ভালো করে চিনিটা গলেও না, তোমাদের দাদাভাই বলে সকালবেলাটা আমার চাটা না খেতে ইচ্ছে করে না। তো তোমাদের দাদাভাইকেও আমার মা করতে দেবে না, তো সেই কারণে আমি আজকে উঠে সকালবেলা চা করে দিয়েছিলাম, যে তাড়াতাড়ি উঠে গেছি যখন চাটা করে দিই। তো এদিকে ডিমের ঝোল তো করে দিয়েছি, ভাত মা করেই রেখেছে, ওর খাবার দাবার নেবে, সেগুলো সব গুছিয়ে একদম টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে আমার যা কাজ থাকে সেগুলো এখন সারছিলাম। তার মধ্যে দেখো, এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে মিষ্টুকে নিয়ে বসেছে। মিষ্টুর হচ্ছে কালকে বার্থডে, জানো তো? তো মিষ্টুর জন্মদিন কালকে, আগেই তোমাদের বলে দিলাম। তো সেই কারণে মেয়ে বলছে মা ওকে একটুখানি পরিষ্কার করি। ওকে স্নান করানো যায় নাকি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো। আমার মেয়ে না এইটা দোনোমনো করছে। মিষ্টুর বয়স 1 বছর হয়ে গেল, তো এখনও পর্যন্ত না আমরা ওকে স্নান করাইনি। শুধু
শুধু কি বলতো ভয় করে যে কানে ঠানে যদি জল ঢুকে যায়, কিছু যদি হয়, তো ও তো অবলা জীব, বলতেও পারবে না কষ্ট হলে। তো সেই কারণে কিন্তু স্নান করাই না। তবে মেয়ে তো ওকে মাঝে মাঝেই দেখাই না তোমাদের, কেটে কুটে নখ ঠোক কেটে লোম ঠোম কেটে পরিষ্কার করে। তো আজকে ওকে করতে বসেছে, দেখো নখগুলো বড় বড় হয়ে গেছে, নিজের গায়ে নিজে চিরে ফেলে। আর দেখো মেয়ের কোলে বসে থাকে, দেখেছো? একটা বাচ্চা যেরকমভাবে বসে থাকে না, সেম ওইভাবে বসে থাকে, একটু নড়াচড়া করে না। মেয়ের কোলে উঠলে ও যে কী আরাম পায় তোমাদের কি বলবো। ওই দেখো নখ কাটছে, ও ঘুমিয়েই অস্থির। যেমনভাবে রাখছে, হাতটা যদি তুলে রেখে দেয় সেইভাবেই থেকে যায়, আবার হাতটা যদি নিচে নামায় তো সেইভাবেই থেকে যায়। এই দেখো, তাই মেয়ে বলছে মা দেখো, ওকে ওকে একটু দেখো। ওই দেখো ওই হাতটা তুলে রেখেছে, হাতটা যে ও নামাবে সেটাও করে না, কি যে আরাম পায়। তো আমি মেয়েকে বললাম তাড়াতাড়ি কর, ওর মাথাটা বেশিক্ষণ ঝুঁকিয়ে রাখিস না, তো মাথায় আবার রক্ত ঠক্ত উঠে গেলে মুশকিল। তো মেয়ে ওকে পরিষ্কার টরিষ্কার করে, পুরো নাইটির মধ্যে লোমে লোম ভর্তি ছিল, আবার নাইটি চেঞ্জ করলো, মুখ হাত পা ধুয়ে বিস্কুট খেয়ে ওই দেখো মেয়ে বসেছে পড়তে। কারণ মেয়ের তো আর কটা দিন বাদেই পরীক্ষা, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা মেয়ের। আর এবার পুজো টুজো যেহেতু আছে, এখন মেয়ে তো একটু মন দিয়ে পড়তেই হবে। রাত্রিবেলায় মোটামুটি 1:30 2টো, গতকাল শুয়েছে 2:15 বাজে, তাও আমি ফোন করে ডেকেছি। মানে বারান্দায়ও পড়ে আর আমরা ঘরে ঘুমাই, ও বারান্দায় বসে পড়ে, ওকে আবার ফোন করে তারপরে ডাকলাম যে শুতে চলে আয়। উঠলো তখন ওই 8:30 মতো বাজে, নিজে থেকেই উঠেছে, আমি ডাকিনি। আমি ওদিকের কাজগুলো করছিলাম, গোছাগুছি বারান্দার দিকটা মোটামুটি করছিলাম, তার মধ্যেই দেখলাম মেয়ে উঠে গেছে। তো ওই যে এখন পড়তে বসেছে, আর আমি এদিকে এখন ঘরটা গোছাচ্ছি। আর মাকে বললাম কাজ যেহেতু ওদিকের বাইরের সব হয়েই গেছে, গামলা ঠামলাগুলো ভরে তুমি স্নান করে নাও। তো মার 9টার জলের মধ্যে মার স্নান হয়ে যায়। তো আমার ওইদিকের আর ওদিকটা কলপাড়ের দিকটা আমার আর সকালবেলাটা যেতেই হয় না মা থাকাকালীন। এই যে দেখেছো না, যেই দুদিন মা ছিল না, ওই দুদিন আমাকে একটুখানি আবার কাজ করতে হয়েছিল। আর সত্যি কথা বলতে দেখো, এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম না যে এখন একটু কাজ করতে কষ্ট হয়। তো আসলে কী বলতো, সবার প্রেগনেন্সি জার্নিগুলো না সমান হয় না। আমি দেখেছি, মানে এতদিন তো আর অভিজ্ঞতা ছিল না, এখন সত্যি কথা বলতে এগুলো দেখি। তো অনেক মানুষের অনেক সমস্যা থাকে, কেউ সুন্দরভাবে স্মুথলি প্রেগনেন্সি জার্নিটা কমপ্লিট করে দেয়, আবার কেউ অসুস্থ হয়ে পড়ে প্রথম থেকেই। তো ঠাকুরের আশীর্বাদে আমি তো এতদিন সুস্থই ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমারও শারীরিক প্রবলেমগুলো বাড়ছে। কিন্তু কি আর করব বলো, যতটা না করলে না, ততটা তো করতেই হয়। এর আগের দিন আমি এই কথাটা বলেছিলাম বলে আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে তুমি কি একা মা হচ্ছ, মা তো আরও লোকে হয়, তারা অফিস ঘর সব সামলায়। ওই যে বললাম সবারটা কিন্তু সমান হয় না। আমিও তো দেখো এতদিন হাসি মুখে তোমাদের সঙ্গে ভিডিও করেছি, আর এতদিন আমি এটাই বলে গেছি যে ভগবান যেন আমাকে এইভাবেই সুস্থ রাখে, আমি যেন একদম শেষ পর্যন্ত মানে এইভাবেই চলতে পারি। কিন্তু দেখো সত্যি শেষের দিকটায় এসে এখন আর পারছি না, কি করব বলো, না পারলে আর শরীর না দিলে কি করব। তো শারীরিক সমস্যাগুলো বেড়ে গেলে আমার তো হাতে নেই এটা যে আমি কিছু করতে পারবো। শুধু দিনরাত আমি ভগবানকে একটাই প্রার্থনা করি, কবে আমার এটা হয়ে যাবে আর আমি আগের মতো আবার ঝরঝরে হয়ে যাব। মানে কাজকর্ম সব দিক থেকেই, যেরকম ধরো এই যে ওঠা বসা সব দিকটাই এখন কষ্ট হচ্ছে। এমনি আমার চেহারা ভারী, আর তার মধ্যে বুঝতেই পারো কতটা প্রবলেম হয়। সব থেকে তো বেশি প্রবলেম হয় নিচে বসে কোনো কাজ করলাম সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যে ওঠা বসা করাটা, এই যে বিছানার চাদর চেঞ্জ করাটা কিন্তু খুব কষ্টকর, জানো তো। তো বিছানার চাদর আমার প্রায় 7-8 দিন হয়ে গেল, এই পাল্টাবো করে পাল্টানো আর হচ্ছে না। তারপরে আজকে ফাইনালি ভাবলাম পাল্টাবো, কারণ কালকে দিদিকে দিয়ে কাচানোর ইচ্ছে আছে। তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামাকাপড় জমেছে, মেয়েও অনেকগুলো ছেড়েছে, তো সেগুলোই সব কালকে কাচাবো, দিদিকে আজকে বলে দিয়েছি। তো সেই কারণে ভাবলাম চলো একেবারে বিছানার চাদরটাও পাল্টে নিই, এটাও কাঁচা হয়ে যাবে একেবারে। আর ওই চাদরটা সাদা তো বেশি দিন আরও রাখা যায় না, জানো তো, কেমন যেন একটা ময়লা ময়লা হয়ে যায়।
গতকালকেই আমাদের প্ল্যান হয়েছিল জানো তো, আমাদের ওপরের ঘরে হাত দেব। তোমাদের দাদাভাই বলছিল চলো আস্তে ধীরে করে এখন থেকে হাত দিই, মোটামুটি যে হবে সে তার 1 বছর দেড়েক হতে হতে আমাদের ওপরের দুটো ঘরও হয়ে যাবে। না, আগেই তোমাদের বলেছি না, ওপরের ঘর দুটোই আমার ছাদ দেওয়ার ইচ্ছে নেই, শুধু ওই অ্যাডবেস্টার দেওয়ার ইচ্ছে আছে। পাকা ঠাকা করে ওপরে অ্যাডবেস্টার কিংবা ওই যে টিনগুলো হয় না, ওগুলো দেওয়ার ইচ্ছে আছে। আর তোমাদের দাদাভাই যেহেতু সিলিং করে দেবে, দেখতে ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই বলছিল তাহলে কিছু ইট ফেলি আর পাথর ঠাথরগুলো ফেলি, মিস্ত্রিকে বলি কাজ আরম্ভ করতে। আমি তোমাদের দাদাভাইকে না করলাম, কেন জানো তো? কারণ ওপরে কাজ চলাকালীন আমি তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করতে পারবো না, আর নিজে উঠে দেখতেও পারবো না, কারণ যেহেতু এখন আমার ওপরে ওঠা বারণ, আর সিঁড়ি ভাঙবো না। সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম না থাক, একেবারে আমি হয়ে আসি, তারপরে যা করার করব। সত্যি কথা বলতে ওপরে নিচেরটা তো যেরকম হয়েছে তোমাদের আমি বলি না, সবসময় আমার দুটো ঘরের আগাগোড়া খুব ইচ্ছে ছিল। নিচেরটা আমার মন পছন্দ মতো সত্যি হয়নি। নিচের ঘর বাড়ি তোমরা যা দেখো সেগুলো সবই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মানে পছন্দ মতো সাজিয়েছি গুছিয়েছি, যেটুকুনি জিনিসপত্র দিয়ে সেটা হচ্ছে আমার মতো, কিন্তু আর রঙটাও হয়েছে আমার মতো, আমার মন পছন্দ মতো। কিন্তু সত্যি কথা বলতে এই ঘরের টেক্সচারটা আমার আগাগোড়াই একটুও পছন্দ ছিল না। তো তোমাদের দাদাভাইকে আমি তাই বলি, না নিচটা যখন তোমার পছন্দ মতো হয়েছে, ওপরটা আমি দাঁড়িয়ে থেকে আমার পছন্দ মতো করাবো। আসলে ওপরে পুরো আমার জুড়ে ঘর করার ইচ্ছে নেই, একটা বড় ঘর আর একটা একটু ছোট ঘর করার ইচ্ছে আছে। আর সামনের দিকে যে ঠাকুর ঘরের দিকে যেই ছাদটা হয়, ওই ছাদটা আমার ফাঁকা রাখারই ইচ্ছে আছে। তো সেইগুলোই কালকে রাত্রিবেলায় প্ল্যান হচ্ছিল। তো ভাবলাম যে সত্যি এখন যদি আমার এই সময় না হতো, সত্যি আমরা ঘরে হাত দিয়ে দিতে পারতাম, আবার বছর দেড়েকের মধ্যে আমার মোটামুটি ঘর হয়ে যেত। তো সব দিকটাই দেখো চিন্তা ভাবনা করতে হয়, কারণ এই একার আয়ের ওপরে সংসার, আর এরপরে তো আমার খরচা দ্বিগুণ হবে, এটা আমি ভালো করেই জানি। কারণ একজন আসলে মানে তার আলাদাই একটা খরচা থাকবে, তাই না? তো সেই কারণে সব দিকটা বিবেচনা করে বললাম না, আর 2 মাস দেখতে দেখতে পুজোটাও পার হয়ে যাবে। তো সব দিকটা পার হয়ে যাক, সামনে আসছে পুজো, সব দিকটা ভালো মতো উতরে যাক, তারপরে করব। ওদিকে দিদি এসেছিল, দেখো দিদির সঙ্গেও গল্প করছিলাম, দিদিও বলছিল যে তোমাদের 2 ঘর হলে সুবিধা হতো। তো আমি তাই দিদিকেও বলছিলাম যে হ্যাঁ আমাদের করার ইচ্ছে আছে, তবে একেবারে হয়ে যাক, তারপরেই যা করব এরপরে, এর মধ্যে আর কিচ্ছু করব না। কারণ এই ভালো তো এই খারাপ, কখন আবার কি পরিস্থিতি হয়। দেখো আমার আগাগোড়া তোমাদের আমি বলেছি, আমার আগাগোড়াই ইচ্ছে আছে যা করব আমি হসপিটালেই করব, কারণ সব কিছুই একটা খরচা সাপেক্ষর ব্যাপার। হ্যাঁ আমি এটা বলতে পারি, হ্যাঁ হয়তো করতে পারি নার্সিংহোমে, এখন সময় বলবে, যদি আমার সেরকম সিচুয়েশান থাকে নার্সিংহোমে করতে পারি। কিন্তু দেখো আমরা তো মধ্যবিত্ত ঘরের, আমরা কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করব যে নার্সিংহোমে করতে গেলে প্রচুর টাকার দরকার, অনেকটা টাকা বেরিয়ে যাবে। সেই টাকাটা যদি আমি রেখে দিতে পারি তো আমার পরবর্তীতে সংসারেই কাজে লাগবে, আমি এসে যাই হোক ঘরের জন্যই কিছু করতে পারবো, সংসারের জন্য কিছু করতে পারবো। যদি আমি হসপিটালে আমার সব কিছু ঠিকঠাক থাকে, আমি হসপিটালেই করাবো। তো সেই সব নিয়েই একটুখানি মানে চিন্তাভাবনায় আছি, বুঝেছো? কারণ দেখো আগের মানে পেছনের কথা তো কেউ বলতে পারে না, কার কিভাবে সময় ঘুরবে। কারণ এটা হচ্ছে আমার থেকে ভালো এখন আর এটা কেউ বলতে পারবে না, কারণ আমি যেই সিচুয়েশনের মুখে পড়েছি এটা একমাত্র আমিই তো জানি। ভাগ্য কখন কার কোন দিকে ঘোরে আর কি যে রূপ দেখায় এটা কেউ বলতে পারবে না, কারণ কোনো কিছুই আমাদের মর্জি মতো হয় না, আমরা ভাবি একরকম, এগুলো কিন্তু সবই কপালের লেখা থাকে। আমার কপালে লেখা ছিল তাই এরকম হয়েছে। তো এটা আমি সত্যি কথা খুব মানি, আগাগোড়াই তোমাদের বলেছি না, আমি সত্যি এগুলো আমি খুব মানি যে ভাগ্যে তোমার যেটা থাকবে সেটা হবেই। ওই কারণে যতই ধরো আমাদের বাধা বিপত্তি যাই এসছে না কেন, এরকম অনেক সময় গেছে, খুব খারাপ সময়ের মধ্যে দিয়েও আমরা পেরিয়েছি। তখন তোমাদের দাদাভাইকে শুধু একটাই কথা বলতাম, দেখো কোনো কিছুই আমাদের হাতে নেই। এমন সময় গেছে জানো তো যে তোমাদের দাদাভাই 5-6 মাস 8 মাসও বাড়িতে বসে গেছে, তারপরে তো লকডাউন ছিল, সেই সময়ও তো খুব মারাত্মক গেছিলো। তো তখনও তোমাদের দাদাভাইকে বলতাম যে দেখবে সব কিছুই ঠিকঠাক হবে, ভাগ্যে যেটা থাকবে সেটা কেউ খণ্ডাতে পারবে না। তো এখনও এই কথাগুলো আমি সত্যিই খুব মানি যে ভাগ্যে যা থাকে সেটা হবেই, সেটা কেউ খণ্ডাতে পারবে না।
বসিয়ে দিয়েছি রান্না বান্না। দুপুর সকালবেলা তো ভাত করা হয়েই গেছে একেবারে দুপুরের আন্তাজেও, আর তারপরে এসেই বসালাম মুগ ডাল। এখানে আজকে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মুগ ডাল করলাম। ওদিকে রান্না হয়ে গেছে, ভাত তো দেখো সকালবেলায় করা। আর এই যে মা এখানে ফল কেটেছে, এখানে আপেল আর লেবু, আর বাবা আমার জন্য আমড়া পাঠিয়েছে, তো সেই একটা আমড়া কেটেছে। তো মা সব কেটে কুটে দিল, এখন আমি রান্না বসাবো। ওদিকে তো ডালটা করে বসেছিলাম যে একেবারে মা আর মেয়ে বেরাক, তারপরে এই রান্নাটা বসাবো। আর এই যে তোমাদের দাদাভাই সেই দুদিন আগে ডাব নিয়ে এসেছিল না, ডাবটা তো খাওয়াই হয়নি, শরীরটা ভালো ছিল না, কিচ্ছু ইচ্ছে করছিল না। ডাবটা খেতে নিয়েছি, ডাবের জলটা খেতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, হাঁপও এখনও জল খাইনি, এত জল ডাবটার মধ্যে। আমি রেখে দিয়েছি যে আবার পরে একটু খাবো। জলটাও খুব মিষ্টি জানো তো, অনেক জল ডাবটায়, সাইজটাও তো অনেক বড়। যাই হোক, দেখো এখানে কলমির শাক কেটেছে। আজকে মিষ্টুর জন্য কলমির শাক বেশি রাখিনি, আমাদের জন্য ভাজার জন্য, মানে শাক ভাজা করব বলে মা এখানে 2 আটি মতো কলমির শাক কেটে দিয়েছে। ডাল হয়েছে, শাক ভাজাটা হবে। আর সকালবেলা যে ডিমটা রান্না করলাম, একটা ডিম আছে, মা তো ডিম খেতে চায় না, আমার জন্য একটা আছে, আর মেয়েও ঝোলের ডিম খেতে চায় না। এখানে রান্না হবে, দেখো এখানে লাউয়ের খোসা মা কেটে দিয়েছে জিরি জিরি করে, এটা কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে লাউয়ের খোসাটা ভাজা করব। আর এখানে হচ্ছে লাউ কেটেছে, লাউটা ঘন্ট করব বড়ি দিয়ে আর মুগ ডাল দিয়ে, লাউ ঘন্ট করব। আর তার সাথে করব হচ্ছে চিচিঙ্গা ভাজা, অল্প একটু চিচিঙ্গা ছিল সেটা ভাজা করব। এখন এই রান্নাটুকু বাকি আছে, বসেছিলাম এই ওদের বেরোনোর অপেক্ষাতেই ছিলাম, এবারে রান্নাটা বসাবো। 3 রকমেরই সব ভাজাভুজি করব। আর আজকে সেরকম একটা বেশি কিছু রান্না নেই, কারণ রান্না করতে ইচ্ছে করছে না, মেন কথা। আর সকাল থেকে বসেছিলাম মাচালার জন্য, যে মাচালা আসবে, একটু বললেই না হাঁপিয়ে যাই। চুল টুল আঁচড়াইও নি, সিঁদুর টিঁদুর কিছু পরিও নি। স্নান করে এসে শুয়েছিলাম অনেকক্ষণ। সকালবেলা খেলাম হচ্ছে পান্তা ভাত, আমি আর মেয়ে পান্তা ভাত খেয়েছি। আর মার জন্য 2টো রুটি ছিল, কালকে রুটি আনা হয়েছিল, 2টো রুটি ছিল, মা খেয়েছে রুটি। তো শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে মার সব কেটে কুটে গোছানো হলো। তারপরে মাই ডাল বসিয়ে দিয়েছিল, মুগ ডাল সেদ্ধটা মা বসিয়ে দিয়েছিল, তো আমি ডালটা সোমবারে দিলাম। একটু কথা বললেই না শুধু হাঁপিয়ে যাই। এখন এই যে রান্না করব, এই 3টে রান্না করব, রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটার একবার একটু ঝাড় দিয়ে শুয়ে থাকবো। মেয়ে গেল স্কুলে, আর মা গেল হচ্ছে মার লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলতে। মানে মা প্রায় ধরো 1.5 বছরের ওপরে টাকা তোলে না, 1.5 বছরের ওপরে টাকা তোলে না, বুঝতেই পারছো। 1000 টাকা করে, প্রায় 10-15 হাজার টাকার ওপরেই মার আছে। তো সামনে যেহেতু পুজো, বুঝতেই পারছো, আর মারও হাত ফাঁকা, মাও রেখে দেয় এই কারণেই যে পুজোর সময় টুকিটাকি যাতে ছেলে মেয়ে ওদের সবাইকে দিতে পারে, মারও তো ইচ্ছে করে। তো সেই কারণে মা এই টাকাটা খুব একটা কাজে লাগায় না, পুজোর সময় করেই মা টাকাটা তোলে। তা আগের দিন আসার সময় মা সব কিছু নিয়ে এসেছিলো, তো বললো যে জিরো অ্যাকাউন্টে যাবে টাকাটা তুলতে। তো আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর বাইরে বেরোনোর রিস্ক নিলাম না, কারণ ওই রিস্কার ঝাঁকুনি এখন আমার আর সহ্য হয় না। তো মাকে বললাম তুমিই যাও, মেয়ের স্কুলের পাশেই হচ্ছে মা যাবে, বুঝেছো, জিরো অ্যাকাউন্টের ব্যালেন্সটা মানে টাকা তোলে ওখান থেকেই। তো সেই কারণে মেয়েকে দিয়ে একেবারে পাঠালাম, মেয়ে স্কুলে ঢুকে যাবে, মা ওখান থেকে টাকা তুলতে ঢুকে যাবে, আর তারপরে একসঙ্গে আবার ওরা দুজনে চলে আসবে। আস্তে আস্তে অনেকটাই বেলা হবে, তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর মেয়ের স্কুলে হচ্ছে আজকে গার্জিয়ান মিটিং আছে, এবার আমি তো যেতে পারলাম না, সেই কারণে দিদি যাবে, ওই গার্জিয়ান হিসাবে দিদি যাবে। ঠিক আছে, হাঁপিয়ে গেছি, চলো এবার রান্নাটুকু করে নিই, করে আলাদা আর কি রেসিপি তোমাদের দেখাবো, রান্নাটুকু করে নিই তারপরে আবার দেখাচ্ছি। হঠাৎ করে দেখলাম ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে, মানে আকাশ পুরো কালো করে গেছে। এবার হুড়োপাড়ি করে তো কিছু পারি না, জামা কাপড়গুলো গেছি তুলতে, আর তার মধ্যেই এমনভাবে বৃষ্টিটা নেমে গেছে। দেখো জানলাটা খোলা থাকলে তো পুরো জানলা দিয়ে একদম জল ঢুকে আসে, পুরো এখানটায় জল হয়ে গেছে। আগে এই জানলাটা বন্ধ করলাম, এইবারে যাচ্ছি বারান্দার জানলাটা বন্ধ করতে। বারান্দার জানলাটা কি হয় বলো তো, ওই যে ওদের অ্যাডভেস্টারটা, পাশের বাড়ির ওদের অ্যাডভেস্টারটা এমনভাবে লাগিয়েছে, দেখো আমাদের জানলার সানসেট আছে, তবুও কি বলতো ওই বৃষ্টি নামলেই না বৃষ্টির জলগুলো ওদের অ্যাডভেস্টারের ওপরে পড়ে, আর আমাদের পুরো জানলার মধ্যে ছিটে ঘরে ঢোকে। তো এই সমস্যাটা আমার খুব হয়, ওই দিদিকে বলেছি এটার জন্য কিছু একটা করতে, কারণ ওরা অ্যাডভেস্টারটা এমনভাবে বসিয়েছে না পুরো পাঁচিলের এই পারে চলে এসছে অ্যাডভেস্টারটা।
তো যাই হোক, দেখো এদিকে প্রচণ্ড জোরে নেমেছে বৃষ্টি, আর এখনও মা আর মেয়ে কেউ এসে কিন্তু পৌঁছায়নি। তো ওরা ছাতাও নেয়নি, তাই আমি চিন্তা করছিলাম ওরা কতক্ষণে আসবে। বাজে এখন প্রায় 2:45, আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এদিকে গল্প শুনতে শুনতে করছিলাম, একা একা থাকলে যা হয় ভালো লাগে না। তো দেখো রান্নাঘর রান্না করে একদম সব পরিষ্কার করে ফেলেছি, ঘরদুয়ারও ঝাড়া হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন একটু প্রচণ্ডই ঘামি। তো যখনই যা কাজ করি স্নান আর করি না, ওই জামা কাপড় ছেড়ে নিই, পুরো ভিজে গেলে সেই জামা কাপড় পরতে ইচ্ছে করে না। এই দেখো, চলো আলাদা রেসিপি তো তোমাদের কিছু দেখাইনি, রান্নাগুলো দেখাই। চিচিঙ্গা ভাজা আর এই লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে ভাজাটা আমার মেয়ে খুব ভালো খায়, একটু কড়া কড়া করে করেছি, ও খুব ভালো খায় এটা ভাত দিয়ে। আর এখানে করেছি বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। তো লাউটা তোমাদের দাদাভাই মোটামুটি খায়, কিন্তু এই বড়ি ঠড়ি দিলে একটু বেশি ভালো খায়, তাই দিয়েছি। আর এখানে অনেকটা মতো শাক ভাজা, আমার আর মার প্রায় 2 দিন হয়ে যাবে। তো শাক ভাজলে আমি একটু বেশি করেই ভেজে রাখি জানো তো, যাতে 2 দিন খেতে পারি। তো এই যে আমার রান্নাবান্না এখন সব কমপ্লিট। এরপরে কি করব, ওরা না আসা পর্যন্ত একটুখানি শোবো। তো এই দেখো জামাটা ছেড়ে আর নাইটিটা ভাঁজ করে আলনায় রাখবো, বিছানায় রেখেছি। তো এদিকে এখন জল টলগুলো মুছে দিই, এই ইসের ওপরের জলটা। তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই দুপুর অবধিই রাখলাম। এরপরে এই যে শুয়ে পড়লে না আর ইচ্ছে করে না ক্যামেরা অন করতে বা কোনো ভিডিও করতে। চলো আজকে এই অবধিই রাখলাম, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।